কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এই সময়ে মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ফলের নাম রুটি হলেও দেখতে কিন্তু রুটির মতো নয়। গাছ বেশ বড় আকারের হয়, ফলের আকার ছোট কিন্তু অনেকটা কাঁঠালের মতো। কাটার পর কাঁঠালের মতো সাদা কষ বের হয় এবং ভেতরটা অনেকটা ছোট ছোট কাঁঠালের মতো দেখতে। এটি যদিও ফল নামে কিন্তু ফল হিসেবে খাওয়া হয় না। এটির প্রধান ব্যবহার সবজি হিসেবে বেশি, তরকারি বা সবজি হিসেবে আর ভর্তা করে খাওয়া যায়। হয়তো এ ফলে শর্করার পরিমাণ বেশি বলে এটি রুটির সাথে তুলনা করে রুটি ফল নাম দেওয়া হয়েছে। তবে বিদেশে রুটির সাথে সেকে খাওয়া হয় নাস্তার সাথে, কোথাও আবার স্যান্ডউইচের সাথে সবজি হিসেবে রুটি ফল ব্যবহার করা হয়। আসলে ব্রেড ফ্রুট কিন্তু বাংলায় আমরা রুটি ফল বলি। অনেকেই এটা ভুল করেন যে এটা কি ফল হিসাবে খেতে হবে। আসলে না, এটা ব্রেডের মধ্যে অর্থাৎ পাউরুটির মধ্যে এটা পাতলা করে কেটে আমরা যদি বেকিং করি তাহলে এটা খাওয়ার উপযোগী হয়, সেই জন্য এটা ব্রেড ফ্রুট নাম হচ্ছে। আসলে এটা সবজি হিসাবে সারা পৃথিবীতে সমাদৃত। আমাদের দেশেও যে আমরা অল্প বিস্তর 2-4টি গাছ আছে, যেমন আমাদের আসাদ গেট হর্টিকালচার সেন্টারে 2টো গাছ আছে, ঢাকায় আরও 2-1টা গাছ আমরা দেখেছি বলদা গার্ডেন সহ অন্য জায়গায়। তো সে সমস্ত জায়গার ফলটা কিন্তু আমরা তেমনভাবে ব্যবহার করছি না। সারা পৃথিবীতে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ায় এবং আমাদের ট্রপিক্যাল সাবট্রপিক্যাল কান্ট্রিতে, বিশেষ করে ফিজি, থাইল্যান্ড, ফিলিপাইন, তারপরে আমাদের ভিয়েতনাম এবং মালয়েশিয়াতে কিন্তু এটা সবজি হিসাবে দারুণ সমাদৃত এবং বাজারে প্রচুর এটা বিক্রি হতে আমরা দেখেছি। আসলে এটা যে সবজি, আমরা যেমন কচি কাঁঠাল খাই ঠিক সেভাবেও এটা রান্না করা যায়। আমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে এটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এই ব্রেড ফ্রুট সবচেয়ে বেশি আমাদের সমাদৃত। অনেকেই আপনার উপরের চামড়াটা ফেলে দিয়ে একে সেদ্ধ করে নিয়ে অনেকে ভর্তা করেও কিন্তু খায়। সুতরাং আমরা এটা সবজি হিসাবে আমরা ব্যবহার করতে পারি এবং এটা খেতে আমাদের ঠিক কচি কাঁঠাল যেভাবে আমরা তরকারি রান্না করে খাই ঠিক সেই রকমের টেস্ট, তবে একটু ভিন্নতা আছে যেহেতু এটাতে প্রচুর কার্বোহাইড্রেট এবং অন্যান্য নিউট্রিয়েন্ট, সেই জন্য এটা সারা পৃথিবীতেই এটা এনার্জেটিক ফল হিসাবে এটা সমাপ্ত। বাইরের বাকল ফেলে পাতলা করে কেটে প্রয়োজনীয় লবণ মশলা মেখে রুটির মতো সেকে বা সিদ্ধ করে খাওয়া যায়। দেশের সব জায়গায় এই রুটি ফল পাওয়া যায় না। আসাদ গেট সংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার নার্সারিতে রুটি ফলের গাছ আছে। ফলের ভেতরে বীজ হয় না বলে কলমের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয়। আসাদ গেট নার্সারিতে কলমের চারা তৈরি করা হচ্ছে, এখান থেকে সংগ্রহ করা সম্ভব। এটা আমাদের দেশে মে-জুন মাসে আমরা ফুল ফুটতে দেখি, এটা লম্বা ফুল ফোটে এবং এই ধরনের ফল হয়। এখন এটা খাওয়ার উপযুক্ত হয়েছে। আমরা এটা কেটে দেখাতে পারি যে এর মধ্যে কীভাবে এটা কি বলে ফল হিসাবে চলে। এর মধ্যে মূলত কোনো বীজ নেই। আমরা ঠিক কচি কাঁঠাল যেভাবে প্রসেস করে এখানে সেরকম আমরা কষ দেখছি। আমরা এই কষটা ফেলে দিয়ে এর পাতলা চোঁচাটা আমরা ফেলে দিয়ে আমরা এটা তরকারি তৈরি করি। অনেকে এইভাবে পাতলা করে কেটে সে 2টো পাউরুটির মধ্যে এটা ঢুকিয়ে যদি বেকিং করা যায় তাহলে এটা আসলে সেভাবে সারা পৃথিবীতেই খাওয়া চলে। আর আমাদের দেশে এটা ছোট টুকরা করে তরকারি করেই সাধারণত এটা খাওয়া হয়। তবে এর মধ্যে যেহেতু কোনো বীজ নেই
সেই জন্য এটা কিন্তু বংশ বিস্তার একটু ভিন্ন আছে। এটা নয় শিকড় থেকে করা হয়, অথবা আমরা দেখছি এখানে 3টা চারা আমরা ভিয়েতনাম থেকে এবং থাইল্যান্ড থেকে জোগাড় করেছি, এগুলি একটু ভিন্ন জাতের। এটা কিন্তু কাঁঠালের সাথে এর মানে কাঁঠাল হলো তার স্টক প্ল্যান্ট। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। পরিপক্ক ফল বাজারজাতকরণে চাষিদের করণীয়। কৃত্রিমভাবে ফল পাকালে ফলের খাদ্যমান বিনষ্ট হয়। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন প্রকারে বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আম, কলা, কাঁঠাল, পেঁপে, আনারস সহ অন্যান্য ফল পাকানো হচ্ছে। এতে ক্রেতা সাধারণ ও ভোক্তা প্রতারিত হয়ে আর্থিক ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ফল বাজারজাত করার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে বিবেচনাযোগ্য তা হল গাছ থেকে পুষ্ট ফল সংগ্রহ করা। এ কাজটি সঠিকভাবে করতে পারলে ফল পাকানোর জন্য কোনো রাসায়নিক প্রয়োগের প্রয়োজন হবে না। গাছ থেকে আম সংগ্রহের পরপরই আম 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম পানিতে 5 থেকে 7 মিনিট ডুবিয়ে শোধনের মাধ্যমে বোটা পচা ও অ্যানথ্রাকনোজ রোগ দমন করে আমের সংরক্ষণকাল অতিরিক্ত 1 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যায়। ফল পাকতে কার্বাইড বা অ্যাসিটিলিন উৎপাদক রাসায়নিক দ্রব্য অনুমোদনযোগ্য নয়। কার্বাইড দিয়ে পাকানো ফল মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিষাক্ত রাসায়নিক মিশ্রণ ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদী নানা রকম রোগে, বিশেষ করে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়। এছাড়াও মহিলারা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে বেশি ব্যাধিগ্রস্ত হয়। বিষাক্ত রাসায়নিক দিয়ে ফল পাকানো ও সংরক্ষণ একটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সবার সচেতনতাই পারে এই অপরাধ রোধ করতে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে গরু পালনের গুরুত্ব অপরিসীম। এদেশের ঐতিহ্য ছিল বাড়ি বাড়ি গাভী পালন করা। বর্তমানে ব্যাপক জনসংখ্যায় দেশে কর্মসংস্থান সৃজনেরও গরু গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গরু পালনে পাল্টে যাচ্ছে মানুষের জীবনমান। জনাব আলাউদ্দিন ফকির পাবনা জেলার সাথিয়া উপজেলাধীন সোনাতলা এলাকার এই ধরনের একজন সফল গরু খামারি। তিনি ছিলেন একজন বেকার মানুষ। জীবন পরিচালনায় কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অনেক চিন্তা করে তিনি গরু পালন শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে মোট 19টি গরু, যার মধ্যে 7টি বাছুর, 10টি গাভী এবং 2টি বড় ষাঁড়। গরুগুলো জার্সি এবং ফ্রিজিয়ান জাতের। তার খামারে বর্তমানে প্রতিদিন সকালে 35 লিটার এবং বিকেলে 30 লিটার করে দুধ হচ্ছে। মিল্কভিটা সমিতির মাধ্যমে তিনি দুধ বিক্রি করেন, নিজেই গাভীগুলো দহন করেন এবং দুধ বিক্রি করেন। সারাক্ষণ তার চিন্তা চেতনায় থাকে এই গরুগুলোর লালন পালন। তিনি খুবই পরিশ্রমী মানুষ। গরুগুলোকে উন্নত মানের নেপিয়ার ঘাস খাওয়ান। ভ্যানে করে খামারে ঘাস নিয়ে আসতে দেখা যায় তাকে। ঘাসের সাথে ভুসি, গম এবং ধানের কুড়া খাওয়ান। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। প্রয়োজনে প্রাণী সম্পদ কর্মকর্তাদের শরণাপন্ন হন। এই খামার তাকে এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি, এনে দিয়েছে সামাজিক মর্যাদা। জনাব আলাউদ্দিন
গরুর খামারের মাধ্যমে তার জীবনের মোড় পাল্টে ফেলেছেন। এভাবে গ্রামে গ্রামে গড়ে উঠতে পারে হাজারো আলাউদ্দিন। তাতে ছোট ছোট উদ্যোগ হতে পারে দেশের জন্য একটি বড় কল্যাণের উপযোজন। 24টা গরু আছে। গরুর সাথে আমাদের এত আন্তরিকতা বা ভালোবাসা। এর মধ্যে বাছুর আছে, ষাঁড় আছে, অনেকেই দুধ দিচ্ছে। যে আমার দুধ হচ্ছে সকাল বিকাল 70-80 লিটার। তাতে যে দুধ হয় আমরা স্বাবলম্বী। পশুর যে অসুখ বিসুখ হয় ডাক্তারদের কল করলেই বাগাবাড়ি থেকে চলে আসে আমাদের খামারের মধ্যে আসে চিকিৎসা করে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আর কি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্নে